আচ্ছা, সত্যিকারের ভালোবাসা আসলে কতটা শক্তিশালী হতে পারে? ভালোবাসার টানে একটা ছেলে আর একটা মেয়ে ঠিক কতদূর পর্যন্ত যেতে পারে? সবাইকে ওয়েলকাম আজকের এই একদমই স্পেশাল ভালোবাসার গল্পে। আজকের এই গল্পটা এক ধনী পরিবারের জেদি আভিজাত্যে ঘেরা এক ছেলের, আর তার ঠিক বিপরীত একদম সাধারণ মধ্যবিত্ত ঘর থেকে আসা একটা স্বপ্নের পেছনে ছোটা মেয়ের, যার একমাত্র স্বপ্ন ছিল কলেজে পড়া, নিজের পায়ে দাঁড়ানো। পৃথিবীর দুই বিপরীত মেরুর দুটো মানুষ, কিন্তু ভাগ্য যখন ছকাকে তখন একদম অপ্রত্যাশিতভাবেই দুজন জড়িয়ে পড়ে একটা গভীর অনুভূতির সুতো। কিন্তু থামুন, এটা কোনো সাধারণ রূপকথা নয়, কারণ গল্পের ঠিক মাঝপথে অপেক্ষা করছে এমন এক অপ্রত্যাশিত টুইস্ট, যেটা হয়তো আপনি আগে থেকে কোনোভাবেই কল্পনাও করতে পারবেন না। কে কাকে মন থেকে ভালোবেসেছিল, আর এই সম্পর্কের জটিল খেলায় শেষ পর্যন্ত কে কাকে ধোঁকা দিচ্ছে? ভালোবাসার আড়ালে লুকিয়ে থাকা রহস্যগুলো যখন একের পর এক উন্মোচিত হতে থাকবে, আপনাকে ভাবতেই হবে আসলে সত্যিটা কি। রহস্য, আবেগ আর মোচড়ে ভরা এই লাভ স্টোরিটি শেষ পর্যন্ত আপনাকে স্ক্রিনের সামনে ধরে রাখবে, এটুকু আমি নিশ্চিত বলতে পারি। সো আর একদমই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই অসাধারণ রোমান্টিক থ্রিলিং জার্নি। সো লেটস স্টার্ট। গল্পের সূচনাতেই আমাদের পরিচয় হয় ইরেশের সাথে। বখাটে স্বভাবের হলেও চেহারায় রয়েছে এক অদ্ভুত আকর্ষণ, আর সাথে বাবার অগাধ সম্পত্তির প্রভাব তো আছেই। ফলে ক্যাম্পাসের মেয়েরা তার জন্য রীতিমতো পাগল। এত অর্থবিত্ত থাকা সত্ত্বেও নিজের ফ্ল্যাট বা বাড়ির ছেড়ে ইরেশ কিন্তু থাকে কলেজের ছাত্রাবাসে বা হোস্টেলে তার ঘনিষ্ঠ বন্ধু জুবাইরের সঙ্গে। একদিন জুবাইর কলেজের এক ছেলের সাথে পাঞ্জা লড়ার বাজি ধরে বসে, তবে লড়াইয়ের মুহূর্তে নিজে না নেমে কৌশলে ইরেশকে সামনে ঠেলে দেয়। ক্যাম্পাসের ছাত্র ছাত্রীরা চারপাশে ভিড় জমে ইরেশকে উৎসাহ দিতে শুরু করে। তবে এই উৎসব মুখর জনতার মাঝে একজন ছিল যে ইরেশকে দু চোখে দেখতে পারত না। তার নাম রুহেল। ক্যান্টিনের লোক যখন তাকে জিজ্ঞেস করলো, তুমি কার দলে? রুহেল বলে, আমি এদের কারো দলে না। আমি শান্ত, ভদ্র, সম্মানিত পরিবারের ছেলে। এমন গুন্ডা স্বভাবের ছেলেদের সাথে আমি নিজেকে তুলনা করি না। যাই হোক, বরাবরের মতো পাঞ্জা লড়াইয়ে বাজিমাত করে ইরেশ, আর জুবাইয়ের পকেটে পুরে নেয় নগদ 1 লাখ টাকা। ঠিক সেই মুহূর্তে ইরেশদের বাড়ির কেয়ারটেকার বেশ কিছু সিকিউরিটি গার্ড সাথে নিয়ে বিশাল এক কেক এবং এক গাদা উপহার সামগ্রী নিয়ে কলেজে হাজির হয়, কারণ সেদিন ছিল ইরেশের জন্মদিন। তবে বরাবরের মতোই ব্যবসার কাজে চরম ব্যস্ত থাকায় ইরেশের বাবা উইশ করা কিংবা একবার এসে দেখা করার সময়টুকু পায়নি। গার্ডদের হাতে তিনি পাঠিয়ে দিয়েছেন কেক, গিফট আর 10 লাখ টাকার একটা চেক, যাতে ইরেশ বন্ধুদের নিয়ে পার্টি করতে পারে। এসব কাণ্ডে ইরেশ অভ্যস্ত। গল্পের বিপরীত প্রান্তে জুনি নামের এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ের সাথে আমাদের পরিচয় হয়। সে পরিবারের বড় মেয়ে, তাই তার উপর বাবা মায়ের প্রত্যাশার পারদটা একটু বেশি। জুনি মন দিয়ে পড়াশোনা করবে, ভালো একটা চাকরি বাগাবে, নিজের পায়ে দাঁড়াবে এবং বাবা মার দেখভাল করবে, এটাই সবার স্বপ্ন। ছোটবেলা থেকে মা বাবার এই স্বপ্নকেই জুনি নিজের জীবনের একমাত্র উদ্দেশ্য বানিয়ে ফেলেছে। ব্যক্তিগত বলতে তার আলাদা কোনো ইচ্ছা ছিল না, তবে ছোট বোনটার সঙ্গে তার দারুণ বোঝাপড়া। এক কথায় বোনটি ছিল তার বেস্ট ফ্রেন্ড। সেদিন ছিল কলেজে জুনির প্রথম দিন। বাড়ি থেকে বের হওয়ার সময় বাবা মা তাকে কড়া হুঁশিয়ারি দিয়ে দেয়, কলেজে গিয়ে শুধু পড়াশোনাতেই মন দেবে, অন্য কোনো দিকে যেন মনোযোগ না যায়, আর এই প্রেম ভালোবাসার চক্কর থেকে 100 হাত অবশ্যই দূরে থাকবে। জুনি হেসে তাদের কথা মেনে নেয়। এরপর তার বাবা যোগ করেন, আমি আমার বন্ধুকে তোমার কলেজের কথা জানিয়েছি। তার ছেলে রুহেল তো এই কলেজেই পড়ে। সে তোমাকে ক্যাম্পাস ঘুরিয়ে দেখাবে এবং সবসময় তোমার খেয়াল রাখবে, ঠিক আছে? জুনি বলে, বাবা তুমি একদম টেনশন করো না, আমি নিজেই সব সামলে নেব। কিন্তু জুনির বাবা নিজের সিদ্ধান্তে অনড় থাকেন। অগত্যা জুনিকে বাবার কথাই মানতে হয়, কারণ রুহেলের বাবাই প্রকৃতপক্ষে জুনির পড়াশোনার সমস্ত খরচ বহন করছেন। মেয়েকে বুঝিয়ে শুনিয়ে বাবা কলেজের উদ্দেশ্যে রওনা করিয়ে
দেন। ওদিকে ইরেশ একা একা বসে তার পরিবারের কথা ভেবে আনমনা হচ্ছিল। এমন সময় একটা জুনিয়র ছেলে দৌড়াতে দৌড়াতে তার কাছে এসে হাজির হয়। ছেলেটিকে তীব্র দুশ্চিন্তায় দেখে ইরেশ জানতে চায় কি হয়েছে। ছেলেটি জানায় লেট ফাইন দিতে না পারায় কলেজ থেকে তার এক্সাম কার্ড আটকে দেওয়া হয়েছে। এখন টাকা না দিলে পরীক্ষায় বসতে দেওয়া হবে না। কিন্তু তার পারিবারিক আর্থিক অবস্থা বেশ খারাপ। হঠাৎ এত টাকা জোগাড় করা সম্ভব নয়। ছেলেটি ইরেশকে রিকোয়েস্ট করে, তুমি আমার হয়ে প্রিন্সিপালের কাছে একটু রেফার করে দাও, তাহলে আমি টাকাটা জোগাড় করার জন্য কিছুদিন সময় পাবো, পরীক্ষাটাতেও আটকাবে না। কথাটি শোনা মাত্রই ইরেশ নিজের পকেট থেকে ছেলেটার ফিসের পুরো টাকাটা মিটিয়ে দেয়, যেন হাতে চাঁদ পেয়ে যায় জুনিয়র ছেলেটি। ঠিক এই মানবিক রূপটার জন্যই ক্যাম্পাসের সবাই ইরেশকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসত। এরই মাঝে অন্য একটা ছেলে এসে ইরেশকে খবর দেয় তার মা তার সাথে দেখা করতে এসেছেন। খবরটা শুনে ইরেশ খুশি হওয়ার বদলে বিরক্ত হয়ে যায়। মায়ের সামনে গিয়ে সে কটাক্ষের সুর তুলে বলে, আরে বাহ, তোমার মনে আছে দেখছি। অযথা কষ্ট করে একটা দিনের জন্য আসার কি দরকার ছিল? ছেলের এই নির্মম কথায় মা ভীষণ কষ্ট পান। আসলে ইরেশ এর বাবার অতিরিক্ত ব্যবসায়িক ব্যস্ততার জন্যই এই পরিবারটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। লোকটা কখনো সংসারকে সময় দেয়নি। একসাথে ঘুরতে যাওয়া কিংবা 2 মিনিট কথা বলার সময়ও তার ছিল না। প্রতিদিনের এই অশান্তির এক পর্যায়ে বাধ্য হয়ে ইরেশের মা স্বামীকে ছেড়ে চলে যান অন্য একটি লোকের কাছে। সেদিন ইরেশ তার মাকে আটকানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু মা কোনো কথা শোনেনি। সেই থেকে মায়ের প্রতি তার বুকে জমা হয়ে আছে এক অবর্ণীয় অভিমান, যার সময়ের সাথে সাথে তীব্র ঘৃণায় রূপান্তরিত হয়েছে। আর এই অভিমানের জ্বালা প্রতিনিয়ত তার মাকেও দগ্ধ করে। মা ইরেশকে বোঝাতে চেষ্টা করেন যে তিনি তাকে কতটা ভালোবাসেন, কিন্তু ইরেশ সাফ জানিয়ে দেয়, আমি পৃথিবীতে দুটো জিনিসকেই সবচেয়ে বেশি ঘৃণা করি। একটা হলো বাবার টাকা, দ্বিতীয়টা হলো মায়ের ভালোবাসা, কারণ দুটোই মিথ্যে, ফেক। এই কথা বলে সে সেখান থেকে হনহন করে চলে যায়। নিজের রুমে ফিরে এসে পারিবারিক স্মৃতির ভারে ইরেশ একা একা কাঁদতে থাকে। পকেটে কোটি কোটি টাকা জমে থাকলেও মনের মধ্যে সান্ত্বনার এক বিন্দু সুখ তার ছিল না। হঠাৎ এক বন্ধুর রুমে ঢুকে খবর দেয় বাইরের কিছু ছেলে বাইরে জুবাইরকে পেটাচ্ছে। শোনা মাত্রই ইরেশ তাকে বাঁচাতে ছুট দেয়। ঠিক ওই সময়ে জুনি কলেজে এসে পৌঁছায়। ক্যাম্পাসে পা দেওয়া মাত্রই রুহেল এসে তার পথ আটকে দাঁড়ায়। রুহেল তাকে সঙ্গে নিয়ে পুরো কলেজ দেখাতে চাইলে জুনি বিনীতভাবে জানায় যে সে একাই সব সামাল দিতে পারবে, কিন্তু রুহেল জোর জবরদস্তি করতে থাকে এবং বলে, তুমি টেনশন করো না, তোমার যখনই টাকার প্রয়োজন পড়বে আমাকে বলবে। কথাটা শুনে জুনি মনের ভেতর তীব্র ক্ষুব্ধ হলেও মুখে কিছু প্রকাশ করে না। কোনো মতে রুহেলের কাছ থেকে ছাড় পেয়ে বের হতে না হতেই সে গিয়ে পড়ে ইরেশের মারামারির মাঝখানে। অন্য এক বিরোধী দলের ছেলে যখন ইরেশকে আঘাত করতে আসছিল, জুনি তখন মাঝখানে আটকা পড়ে যায়। তবে ইরেশ দ্রুত তাকে সরিয়ে দিয়ে বিপদের হাত থেকে বাঁচায়। প্রথম দেখাতেই ইরেশ জুনির রূপ ও ব্যক্তিত্বে ক্রাশ খেয়ে বসে। নিজের বন্ধু যে ওদিকে মার খাচ্ছে সে কথা ভুলে গিয়ে সে মুগ্ধ হয়ে জুনির দিকে তাকিয়ে থাকে। এমন সময় রুহেল সেখানে ধেয়ে এসে ইরেশকে চোখ রাঙায় এবং জুনিকে হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। ইরেশও সেখান থেকে জুবাইরকে বাঁচাতে চলে যায়। বাড়িতে ফিরে জুনি তার ছোট বোনকে আজকের সব ঘটনার বিবরণ দেয়। ছোট বোনকে মনের কথা না বললে তার আবার পেটের ভাত হজম হয় না। কথায় কথায় সে বলে, এই রুহেলের পরিবারকে বাবা এত মাথায় তুলছে কেন আল্লাহ জানে, আর তারাই বা আমাদের উপর এত মেহেরবানি কেন করছে। রুহেল তো পারলে আমাকে ছোট বাচ্চাদের মতো আঙুল ধরিয়ে সব জায়গায় ঘোরায়। ছোট বোন বলে, যখন দেখবে কেউ প্রয়োজনের অতিরিক্ত খাতির দেখাচ্ছে তখন বুঝবে এর পেছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই আছে। এরপর ছোট বোন ইরেশের বিষয়টি নিয়ে জুনিকে খেপাতে শুরু করে। দুই বোনের এই খুনসুটির মাঝেই মা ঘরে প্রবেশ করেন এবং জুনিকে আবারও সতর্ক করে বলেন সে যেন প্রেমে না জড়ায়, কারণ ভালোবাসার শুরুটা স্বপ্নের মতো হলেও পরিণতিটা অনেক সময় জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। জুনি বলে, তুমি এসব কথা কেন বলছো? আমি কেন কাউকে ভালোবাসতে যাব? মা বলে, নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি চাই না আমাকে যে কষ্ট ভোগ করতে হয়েছে সেটা তোমাকেও ভোগ করতে হোক। জুনি তখন মাকে কথা দেয় সে কখনোই এসব সম্পর্কে জড়াবে না।
পরবর্তী দৃশ্যে দেখা যায় রুহেল ও ইরেশের মধ্যে বাজি রেখে বাইক রেস শুরু হয়েছে। রুহেল সবসময় ইরেশকে হারাতে চাইলেও কোনোদিন জিততে পারেনি, তাই ইরেশ নিজের জয়ের ব্যাপারে এবারও পুরো কনফিডেন্ট ছিল। রেস শুরু হয়ে যায় আর জুবাইয়ের পেছন থেকে পুরো বিষয় মনিটর করতে থাকে। সবকিছু স্বাভাবিকভাবেই এগোচ্ছিল, কিন্তু হঠাৎ করেই জনি রাস্তার উপর ইরেশের দ্রুতগামী বাইকের সামনে চলে আসে। ইরেশ একেবারে শেষ মুহূর্তে ইমার্জেন্সি ব্রেক কষে দুর্ঘটনা এড়ায়, কিন্তু ঝাঁকুনিতে তার মোবাইলটা পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। ইরেশ হেলমেট খুলতেই জুনি তাকে চিনে ফেলে রেগে গিয়ে বলে, তুমি আবারও? ইরেশ বলে, তুমি আমাকে চেনো? জুনি বলে, প্রয়োজন মনে করি না। ইরেশ বলে, তোমার জন্যই ভালো হবে। ইরেশ বাইক থেকে নেমে জিজ্ঞেস করে জুনির গায়ে কোথাও লেগেছে কিনা, কিন্তু ভাঙা মোবাইল দেখে জুনি ইরেশের সাথে চড়া গলায় ঝগড়া শুরু করে। বিরক্ত হয়ে ইরেশ পকেট থেকে এক গাদা টাকা বের করে দিয়ে বলে নতুন ফোন কিনে নিতে। টাকা দেখে জুনি আরো ক্ষেপে যায়। সে বলে, তোমার সাহস হলো কিভাবে আমাকে টাকার গরম দেখাও? তোমার মতো ছেলেদেরকে আমি খুব ভালো করে চিনি। ইরেশ বলে, এই তোমার সমস্যা কি? আমি তোমার সামনে পড়েছি নাকি তুমি আমার সামনে পড়েছো? তোমার কারণে আমি প্রথমবার রেসে হেরে গেলাম। আমি এর আগে কখনো হারিনি। কিন্তু জুনি তার কথা কানে তোলে না। সে কেবল তার ভাঙা ফোনের জন্য আক্ষেপ করতে থাকে। এদিকে জুবাইরের যে হাড়গোড় ভাঙার অবস্থা, সেদিকে কারো নজরও নেই। সে ইরেশের ঠিক পেছনেই ফুল স্পিডে বাইক চালাচ্ছিল। ইরেশ হঠাৎ ব্রেক করায় সে বাইক কন্ট্রোল করতে না পেরে ধরাম করে আছাড় খেয়ে পড়ে গেছে। জুবাইরকে রেখে জুনি ইরেশকে উল্টাপাল্টা বকতে থাকলে জুবাইর নিচ থেকে চেঁচিয়ে বলে, তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? জুনি বলে, হ্যাঁ ভালো করেই জানি। এক বড়লোক বাবার বিগড়ে যাওয়া বখাটে ছেলে, যার গুন্ডামি করে বেড়ানো ছাড়া আর কোনো কাজ নেই। অবাক করার বিষয় হলো ইরেশ কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। জুনি নিজের মতো গালিগালাজ করে চলে যায়। জুনি চলে যাওয়ার পর জুবাইর ক্ষোভ প্রকাশ করে বলে, তুই কোনো রিয়েক্ট করলি না কেন? ইরেশ বলে, ও চলে গেল কেন? ভালোই তো বলছিল। জুবাইর বলে, আরে সে তোকে ইনসাল্ট করেছে, তারিফ না। আজকে জীবনে প্রথমবার তুই একসাথে দুজনের কাছে হেরে গেলি। প্রথমটা রুহেলার কাছে, দ্বিতীয়টা ওই মেয়ের কাছে। ইরেশ বলেন, কোনো প্রবলেম নেই, শোধ আমি ঠিকই নিব। কলেজে পৌঁছানোর পর মোবাইলটা নিয়ে জুনি খুব চিন্তায় পড়ে যায়। এত কষ্ট করে বাবা তাকে ফোনটা কিনে দিয়েছিলেন, এখন নতুন ফোন কিনতে চাইলে বাবা কিভাবে দেবেন তা ভেবে সে দিশেহারা। এমন সময় ইরেশ একটা ব্র্যান্ড নিউ আইফোন হাতে নিয়ে জুনির সামনে এসে হাজির হয়। তাকে দেখে জুনি আবার জ্বলে উঠে বলে, তোমাকে আমি বলেছিলাম আমার সামনে আসবে না, আবার কেন এসেছো? ইরেশ বলে, সামনে তো আসতেই হবে, কারণ আমরা এক ব্যাচে পড়ি। আমার কারণে তোমার মোবাইল নষ্ট হয়েছে, তাই আমি নতুন ফোন নিয়ে এসেছি। জুনি মোবাইলটা ফিরিয়ে দিয়ে বলে, এটা দিয়ে তুমি প্রমাণ করতে চাইছো যে তুমি কতটা বড়লোকস। অথচ ইরেশের মাথায় এমন কোনো উদ্দেশ্যই ছিল না। তার জন্য আইফোন দেওয়াটা ডালফাত হলেও মধ্যবিত্ত পরিবারের মেয়ে জুনির কাছে এটা বিশাল ব্যাপার। আত্মসম্মানে লেগে জুনি ফোনটা না নিয়ে সেখান থেকে সোজা কেটে পড়ে। কিন্তু ক্লাসে গিয়েও জুনির রেহাই নেই। ভুলবশত জুনি গিয়ে বসে পড়ে ইরেশের নির্ধারিত সিটে। এটা দেখে জুবাইর মারাত্মক রেগে যায়, কারণ আজ পর্যন্ত কেউ ইরেশ বা তার আসনে বসার দুঃসাহস দেখায়নি। কিন্তু জুনিও নাছোড়বান্দা, সে কোনোভাবেই সিট ছাড়বে না। তখন ইরেশ মিষ্টি একটা হাসি দিয়ে জুবাইরকে থামিয়ে বলে, আজ পর্যন্ত কেউ সাহস করতে পারেনি তো কি হয়েছে, তোমার জন্য সব মাফ, এখানেই বসো। জুনির সাথে সাথে ক্লাসের সবাই এই দৃশ্য দেখে চরম তাজ্জব হয়ে যায়। ক্লাস শেষ হওয়া মাত্রই বাকি মেয়েরা জুনিকে ছেকে ধরে জানতে চায় ইরেশের সাথে তার কিসের সম্পর্ক, ইরেশ কেন তার জন্য নিজের এত প্রিয় সিটটা ছেড়ে দিল। জুনিয়র সবাইকে কড়া ভাষায় জবাব দেয়। ঠিক সেই সময় ক্যাম্পাসের সবচেয়ে পপুলার মেয়েটি, যে নিজেকে মনে মনে ইরেশের গার্লফ্রেন্ড ভাবত, সে এসে জুনিকে ইনসাল্ট করতে শুরু করে। ঘটনাক্রমে জুনির সহপাঠী ফারা সেখানে বসে সব পর্যবেক্ষণ করছিল। পরিস্থিতি বুঝে ফারা হঠাৎ সামনে এসে জুনিকে বলে, চল জুনি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। জুনি প্রথমে কিছুটা চমকে উঠলেও পরিস্থিতি সামাল দিতে ফারার হাত ধরে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। ফারা জুনিকে বাঁচিয়ে নিয়ে আসার পর জুনি কিছুটা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, আমরা কি পরিচিত? ফারা বলে, না, তবে হতে পারি। আফটার অল ইরেশের কড়া নজর পড়েছে তোমার ওপর। জুনি বলে, তার মানে আরো একজন ইরেশের ফ্যান তুমি? ফারা বলে, না, ফ্যান না, তবে তোমার ফ্যান। এই প্রথম কোনো মেয়ে ইরেশের সাথে ঝগড়া করার সাহস দেখিয়েছে, এটা আমার ভালো লেগেছে। জুনি বলে, সে এমন বড় কিছু না, সাধারণ একটা স্টুডেন্ট।
ফারা বলে সে কোনো সাধারণ স্টুডেন্ট নয়, অনেক ব্রিলিয়ান্ট। কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে চমৎকার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এবং তারা গল্প করতে করতে ক্লাসে চলে যায়। সেদিন জুনি বাড়ি ফেরার পর হঠাৎ করেই তার ব্যাগের ভেতর থেকে একটা অজানা মোবাইলের রিংটোন বেজে ওঠে। ঘরে কেউই বুঝতে পারছিল না রিংটোনটা কোথা থেকে আসছে। জুনির ছোট বোন খোঁজাখুঁজি করে ব্যাগ থেকে একটা চকচকে আইফোন বের করে, যেটা ইরেশ গোপনে তার ব্যাগে রেখে দিয়েছিল। জুনি তো ভয়ে একেবারে ঘাবড়ে যায়। তার বাবা কড়া সুরে জিজ্ঞেস করেন, এত দামি মোবাইলটা কার? জুনি ভয়ে কাঁপতে কাঁপতে তড়িঘড়ি করে কলটা রিসিভ করতে দেখে ইরেশ তাকে কল করেছে। কিন্তু মা বাবার সামনে তো আর সত্যিটা বলা যায় না, তাই জুনি নিজেকে সামলে নিয়ে ফারার সাথে কথা বলার ভান করে ইরেশকে বেশ কিছু বকাচকা করে ফোনটা কেটে দেয়। এরপর বাবা মাকে সামাল দিতে বানিয়ে বলে, এটা আসলে আমার বান্ধবী ফারার মোবাইল, ভুল করে আমার ব্যাগে রয়ে গেছে, আগামীকাল ফেরত দিয়ে দিব। বাবা বলে, এমন ভুল যেন নেক্সট আর কখনো না হয়। এত দামি মোবাইলের কোনো ক্ষতি হয়ে গেলে সেটার ভর্তুকি তোমাকেই দিতে হবে, অথচ সে সামর্থ্যই আমাদের নেই। জুনি চুপচাপ বাবার বকুনি শুনে যায়। পরদিন কলেজে গিয়ে জুনি মেজাজ বিগড়ে সরাসরি ইরেশের কাছে চলে যায়। সে বলে, তুমি মোবাইলটা আমার ব্যাগে দিয়েছো কেন, যেখানে আমি তোমাকে স্পষ্ট সতর্ক করে দিয়েছিলাম যে আমার মোবাইলের প্রয়োজন নেই। ইরেশ বলে, আমি তোমার মোবাইলটা ভেঙে ফেলেছি তাই এটা দিয়েছে, এত রিয়েক্ট করছো কেন? জুনি বলে, তোমার মোবাইল বা তোমার কোনো রকম দয়া আমার প্রয়োজন নেই। তোমার পেছনে অনেক মেয়ে পাগল হতে পারে, কিন্তু আমি তাদের দলে পড়ি না, আর তোমার মতো ছেলে আমাকে ইমপ্রেস করতেও পারবে না। ইরেশ শান্তভাবে কথাগুলো শুনে যায়। এবারও সে কোনো প্রতিবাদ করে না। ঠিক এই মুহূর্তে সেখানে রুহেল এসে হাজির হয়। রুহেল বলে, কি হয়েছে জুনি, ও কি তোমাকে বিরক্ত করছে? বিরক্ত জুনি কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। জুনি যেতেই রুহেল ইরেশের উপর চড়াও হয়ে ঝগড়া বাঁধিয়ে দেয়। ইরেশ বলে, তুমি এসবের কৈফিয়ত নেওয়ার কে? রুহেল বলে, আমি যেই হই না কেন তুমি সবসময় ওর থেকে দূরে থাকবে, এটার যেন ভুল না হয়। জুনির মুখের করা কথাগুলো ইরেশ হজম করে নিলেও রুহেলের এই খোলাখুলি হুমকি সে কোনোভাবেই মানতে পারে না। জুনির প্রতি রুহেলের এই বাড়াবাড়ির রকমের অধিকার বোধ দেখে ইরেশের মনে খটকা লাগে। সে অবিলম্বে জুবাইরকে পাঠায় রুহেল ও জুনির আসল সম্পর্কটা খুঁজে বের করতে। জুবাইর খোঁজ খবর নিয়ে এসে ইরেশকে জানায় রুহেল হলো জুনির ফ্যামিলি ফ্রেন্ড, আর বর্তমানে জুনির পড়াশোনার সমস্ত খরচ রুহেলের পরিবারই বহন করছে। সব শুনে ইরেশের মাথায় এক বুদ্ধি খেলে যায়। সে জুবাইরকে নির্দেশ দেয়, যেভাবেই পারো এই রুহেল নামের অপবাদটাকে কিছুদিনের জন্য ক্যাম্পাস থেকে বিদায় করো। পরদিন ক্লাসে জুনিকে খুব বিষণ্ণ ও চুপচাপ বসে থাকতে দেখে ফারা তার মন খারাপের কারণ জানতে চায়। জুনি দীর্ঘশ্বাস ফেলে বলে, মাঝে মাঝে মনে হয় আমি এমন এক মুক্ত পাখি যাকে সূর্যাস্তের সাথে সাথেই বন্দি করে ফেলা হয়। নিঃশ্বাস নেওয়ার জন্যও অন্যের পারমিশনের দরকার পড়ে, নিজের বলতে আসলে কিছু নেই। মনে হয় কারো দয়ের ভারে চাপা পড়ে দম বন্ধ হয়ে আসছে। পেছনের সিটে বসে ইরেশ নীরব কান পেতে জুনির এই কষ্টের কথাগুলো শুনছিল। জুনির এই কষ্ট ইরেশের সহ্য হচ্ছিল না, তাই তার মন ভালো করার উদ্দেশ্যে ইচ্ছা করেই আবার ঝগড়া বাঁধিয়ে জুনির মাইন্ড ডাইভার্ট করে দেয়। এর মাঝে ফারা বেশ কৌশলে একটা চিরকুট জুনির ব্যাগে গুজে দেয়। সেই চিরকুটে কি লেখা ছিল তা আমরা পরে জানতে পারবো। বলে রাখা ভালো, ইরেশের অনুরোধেই ফারা কিন্তু মোবাইলটাও আবার কৌশলে জুনির ব্যাগে রেখে দিয়েছিল। সেদিন বাড়ি ফেরার সাথে সাথেই জুনির ছোট বোন ব্যাকুল হয়ে জিজ্ঞেস করে, আজকে ইরেশ কি দিয়েছে, কি করেছে? জুনি বলে, সে কোনো সার্কাসের জোকার না যে প্রতিদিন কিছু না কিছু তামাশা দেখাবে। কিন্তু ছোট বোন নাছোড়বান্দা, সে ব্যাগের ভেতর নতুন কিছু আছে কিনা খুঁজে দেখতে গিয়ে পেয়ে যায় ফারার দেওয়া সেই চিরকুটটি। চিরকুটে ইরেশ তার অতীতের সব আচরণের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সরি জানিয়েছে। চিরকুটটা পড়ে জুনির বোন মুচকি হেসে বলে, ছেলেটা রাগী হলেও কিন্তু মনটা ভালো, তুমি কখনো ওকে ছেড়ে দিও না। বোনের কথায় জুনি কিছুটা অপ্রস্তুত ও লজ্জিত হয়ে পড়লেও সত্যি বলতে ইরেশের এই ছোট ছোট আচরণগুলো এখন তার মন ছুঁতে শুরু করেছে। পরদিন রুহেল কলেজে আসার পর তার প্রফেসর জানান যে একটি বিশেষ প্রজেক্টের জন্য তাকে কিছুদিন ক্যাম্পাসের বাইরে অফ সাইটে থাকতে হবে। এত স্টুডেন্ট থাকতে হঠাৎ তাকে কেন বেছে নেওয়া হলো তা ভেবে সে কিছুটা অবাক হলেও প্রফেসরের কথায় শেষমেশ রাজি হয়ে যায়। আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন পুরো পরিকল্পনাটাই ইরেশের নির্দেশে জুবাইরের সাজানো নাটক। তো রুহেল শর্তে ক্লাসে অন্য সব স্টুডেন্টদের জন্য একটি মূল অ্যাসাইনমেন্টের ঘোষণা দেওয়া হয়। প্রজেক্টের বিষয় দেশের দারিদ্রতার কারণ এবং তা নির্মূলের উপায়। দুইজনের গ্রুপ বানিয়ে এই প্রজেক্ট তৈরি করতে হবে, আর যার কাজ সবচেয়ে ভালো হবে সে পাবে কাঙ্ক্ষিত কলেজ স্কলারশিপ। ঘটনাক্রমে টিচার জুনি আর ইরেশকে একই টিমে যুক্ত করে দেন। এটা দেখে জুনি ভীষণ বিরক্ত হয় এবং টিচারের কাছে গিয়ে টিম বদলে দেওয়ার রিকোয়েস্ট জানায়। টিচার বলে, না, এটা পরিবর্তন করা সম্ভব নয়,
গ্রুপ আগেই ফাইনাল করা হয়ে গেছে। অগত্যা জুনিকে মেনে নিতেই হয়, কারণ এই স্কলারশিপটা তার জন্য অত্যন্ত জরুরি। এটি পেলে সে নিজের পড়াশোনার খরচ নিজেই চালাতে পারবে, আর রুহেলের পরিবারের অনুগ্রহ বা মানসিক অত্যাচার সহ্য করতে হবে না। তবে কাজ শুরু করার আগেই জুনি ইরেশকে স্পষ্ট জানিয়ে দেয়, প্রজেক্টের বাইরে আমাদের মধ্যে আর কোনো অতিরিক্ত কথা হবে না, আর তুমি কোনো কারণে আমার সাথে বাড়তি খাতির দেখাতে আসবে না। ইরেশ মুখে শান্তভাবে সায় দিলেও সুযোগ পেলে আবার জুনির সাথে দুষ্টুমি ও ফ্লার্ট করা শুরু করে। জুনি রেগে গেলে ইরেশ তাকে বুঝিয়ে শান্ত করে। জুনি বলে, তুমি তো এমনিতেও এত বড় লোক, স্কলারশিপ নিয়ে তুমি কি করবে? ইরেশ বলে, তোমার সাথে কিছুটা সময় কাটানোর জন্যই মূলত এসব করছি। আমি জানি স্কলারশিপটা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট, আর আমি নিশ্চিত তুমি এটা পাবে। সবকিছু কি বন্ধুত্বপূর্ণ ভাবে হতে পারে না? আমি জানি আমাকে নিয়ে তোমার অনেক খারাপ ধারণা আছে, কিন্তু বিশ্বাস করো আমি এতটা খারাপ না। তুমি অন্তত আমার উপর ভরসা করতে পারো। কথাগুলো শুনে জুনি থমকে যায়। জীবনের প্রথমবার ইরেশের কথার উপর সত্যি সত্যি তার ভরসা করতে ইচ্ছে করছে, যদিও সে সেটা প্রকাশ্যে দেখায় না। ঠিক তখনই ইরেশ জুনির হাত ধরে টেনে খোলা ক্যাম্পাসের মাঝে নিয়ে যায়। সেখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করে বাতাস আর চারপাশের প্রকৃতিকে অনুভব করতে বলে। ইরেশ বলে, বলো, আমি এখন মুক্ত, আমি খুশি, আমি কাউকে ভয় পাই না। জুনি প্রথমে এই পাগলামিতে সাড়া দিতে চায়নি, কিন্তু ইরেশের জোরাজুরিতে বাধ্য হয়ে চোখ বন্ধ করে কথাগুলো আওড়াতে থাকে। ধীরে ধীরে অদ্ভুত এক প্রশান্তি জুনিকে গ্রাস করে, আর ইরেশের এই রূপটা তার কাছে খুব ভালো লাগতে শুরু করে। হঠাৎ চোখ খুলে জুনি দেখে ইরেশ তার একদম সামনাসামনি দাঁড়িয়ে আছে। চমকে ওঠে, পেছনে পড়ে যেতে নিলে ইরেশ তাকে ধরে ফেলে। ইরেশের এই যত্নবান আচরণে জুনি ভেতরে ভেতরে তার প্রতি বেশ দুর্বল হয়ে পড়ে। মন হালকা হওয়ার পর জুনি কাজের কথায় ফিরে আসে। সে বলে, আমাদের প্রজেক্টের ছবির জন্য কিছু বস্তি এলাকায় ঘুরতে যেতে হবে। ইরেশ বলে, ঠিক আছে, আমরা আমার গাড়িতে করে যাব। জুনি বলে, না, গাড়িতে করে যাওয়া যাবে না। ইরেশ বলে, তাহলে বাইকে করে যাই। জুনি বলে, না, বাইকেও না। ইরেশ বলে, তাহলে কিভাবে যাব? জুনি বলে, সেটা কালকে বলবো। ইরেশের মনে কৌতূহল রেখে জুনি চলে যায়। পরদিন সকালে জুনি তাকে সোজা নিয়ে যায় ব্যস্ত বাস স্ট্যান্ডে। জীবনে কোনোদিন সাধারণ বাসে না চড়া বড় লোকের ছেলে ইরেশ তো পরিবেশ দেখে এমনিতেই ভীষণ আনকমফোর্টেবল বোধ করছিল। তার উপর যখন মানুষের ভিড় ঠেলে ধাক্কাধাক্কি করে বাসে ওঠার সময় এলো, বেচারা দিশেহারা হয়ে পড়ে। এত মানুষের গতিতে ইরেশ আর শেষ পর্যন্ত বাসে উঠতেই পারে না, আর বাস ছেড়ে চলে যায়। প্ল্যান ভেস্তে যাওয়ায় জুনি তো ইরেশের উপর চরম রেগে যায়। বাস মিস করার পর তারা দুজনে একটা সিএনজিতে উঠে পড়ে। জীবনে প্রথমবার সিএনজিতে চড়ে ইরেশের খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তার সত্ত্বেও সে কোনো মতে নিজেকে মানিয়ে নেয়। এরপর তারা পৌঁছে যায় গ্রামের এক বস্তিতে। সেখানকার মানুষের চরম দুর্ভোগ আর অস্বাস্থ্যকর পরিবেশ দেখে দুজনেরই মন ভীষণ খারাপ হয়ে যায়। জুনি নিঃশ্বাস ফেলে বলে, জানো, এই মানুষগুলো সুখ স্বাচ্ছন্দ্য বলতে কি বোঝে? 2 বেলা একটু খাবার, মোটা ভাত আর মোটা কাপড়। এদের ঘুমানোর জন্য কমফোর্টেবল বিছানা লাগে না। 2 গজ মাটি পেলেই তারা হ্যাপি। জুনির মুখে এই বাস্তবতার কথা শুনে ইরেশ ইমোশনাল হয়ে পড়ে। এরপর সে জুনির কথা মতো বস্তির মানুষগুলোর ছবি তুলতে শুরু করে। এত কষ্টের মাঝেও ছোট ছোট বাচ্চাদের অমলিন হাসি আর আনন্দ দেখে ইরেশ ভীষণ অবাক হয়। সে স্পষ্ট দেখতে পায় টাকা পয়সা না থাকা সত্ত্বেও এই মানুষগুলো ভেতরে ভেতরে কতটা হ্যাপি রয়েছে। এটা দেখে ইরেশের চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করে, কারণ সে কোটিপতি বাবার সন্তান হওয়ার সত্ত্বেও শৈশব থেকে মায়ের এই বুক ভরা ভালোবাসাটুকু নিজের ভাগ্যে জোটেনি। ইরেশের চোখে পানি দেখে জুনি ভীষণ অবাক হয়ে যায়। সে বুঝতে পারে এই ছেলেটা বাইরের থেকে যতই কঠোর ও শক্ত ভাব দেখাক না কেন, ভেতরে তার মনটা একদম নরম ও কোমল। জুনি চিন্তিত হয়ে বলে, এই লোকগুলোর অভাব কিভাবে দূর করা যায় সে উপায়টা আমাদেরকে খুঁজতে হবে। ইরেশ বলে, কোনো সমস্যা নেই, আমি দেখছি। এই কথা বলে ইরেশ তক্ষুনি জুবাইরকে ফোন করে এক গাড়ি ভর্তি ভালো খাবার আর অজস্র খেলনা নিয়ে আসতে বলে। ইরেশের এই কাণ্ড দেখে জুনি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এগুলো দিয়ে ওদের অভাব দূর করবে? ইরেশ বলে, পার্মানেন্টলি অভাব দূর করার দায়িত্ব সরকারের, কিন্তু আমি কয়েক মুহূর্তের জন্য হলেও এদের মুখে হাসি ফোটাতে পারবো। কথাটি বলেই ইরেশ বাচ্চাগুলোর হাতে খেলনা তুলে দেয়। নতুন খেলনা হাতে পেয়ে বাচ্চাগুলোর আনন্দে মেতে ওঠে, যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। এই দৃশ্য দেখে জুনির মন ভরে যায়। সে ইরেশের সাথে বাচ্চাদের হাসি মুখের ছবি তুলতে থাকে। ইরেশ এর হৃদয়ের এক ছোট ছোট মানবিক দিকগুলো জুনিকে তার প্রতি আরো বেশি আকৃষ্ট করে তোলে। ধীরে ধীরে প্রজেক্টের কাজ এগোতে থাকে, আর সেই সাথে জুনির সাথে ইরেশের এই বন্ধুত্বের গভীরতাও বাড়তে থাকে। এর মাঝে একদিন আবার জুনির ব্যাগ থেকে আইফোনের
রিংটোন বেজে উঠলে তার ছোট বোন দৌড়ে গিয়ে ঘরের দরজায় পাহারা দেয়। জুনি ব্যাগ চেক করে দেখে ইরেশ আবারও কৌশলে তার ব্যাগের ভেতর মোবাইলটা রেখে দিয়েছে, কারণ জুনির সাথে প্রতিদিন কথা না বলে সে এক মুহূর্ত থাকতে পারছে না। জুনি ফোনে বকা দিতে গেলে ইরেশ সামলে নিয়ে বলে, আরে আমি তো প্রজেক্টের ব্যাপারে কথা বলতে চাই। তাদের দুজনের এই অশ্বমধুর সম্পর্ক দেখে জুনির ছোট বোন খুব খুশি হয়। সে আগেই বুঝতে পেরেছিল জুনিও ইরেশকে মনে মনে পছন্দ করে, তবুও সে মা বাবাকে কিচ্ছু জানতে দেয় না। এদিকে জুনি যেন এক কাল্পনিক স্বপ্নের জগতে বাস করতে শুরু করে, আর ইরেশের ভালোবাসার স্বপ্নে বিভোর হতে গিয়ে সে মায়ের দেওয়া সেই করা প্রতিশ্রুতির কথা ভুলে যায়। মনের অজান্তেই সে ইরেশকে গভীরভাবে ভালোবাসতে শুরু করে। এদিকে একদিন ইরেশ তার বাবার বিশেষ অনুরোধে হোস্টেল ছেড়ে নিজের অভিজাত বাড়িতে ফিরে আসে, কিন্তু সে খবর পাওয়া মাত্রই তার মা সেখানে এসে প্রচন্ড হাঙ্গামা শুরু করে দেন। মা ইরেশকে নিজের সাথে নিয়ে যেতে চান, কিন্তু ইরেশের বাবা তাতে কিছুতেই রাজি হন না। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায়। কক্ষের বাইরে এসে মা বাবার এই কাণ্ড দেখে ইরেশ তাচ্ছিল্যের সুর তুলে বলে, বাহ, তোমরা আমাকে নিয়ে লড়াই করছো, দেখে বেশ ভালোই লাগলো। মা বলে, আমি তোমাকে নিতে এসেছি, তুমি চলো আমার সাথে। ইরেশ বলে, তুমি অনেক দেরি করে ফেলেছো মা, অনেক আগেই তুমি আমাকে ছেড়ে চলে গেছো। এরপর ইরেশের বাবা তাকে বুঝিয়ে শুনিয়ে ঘরের ভেতর নিয়ে যাওয়ার চেষ্টা করলে ইরেশ ক্ষোভের সাথে বলে, আমাকে কি এখনো হাতের পুতুল মনে হয়? তুমি আমাকে এই বাড়িতে এসে থাকতে বলো, কিন্তু এখানে থেকে আমার লাভটা কি? মানুষ বাড়িতে থাকে নিজের পরিবারের জন্য, আমার তো সেটা নেই। এই কথা বলে ইরেশ পকেট থেকে একটা কয়েন বের করে বাবা মায়ের দিকে তাকিয়ে বলে, আমি এটা ছুঁড়ে ফেলবো, যে আগে ধরতে পারবে আমি তার। এই বলে সে হাতের কয়েনটা শূন্যে ছেড়ে দিয়ে সেই বাড়ি ছেড়ে চিরতরে বেরিয়ে যায়। পরদিন কলেজে গিয়ে জুনি ব্যাকুল হয়ে সবার কাছে ইরেশের খোঁজ করতে শুরু করে, কিন্তু কোথাও তার কোনো পাত্তা মেলে না। এতে সে মেজাজ বিগড়ে বলে, এই ছেলেটার উপর বিশ্বাস করাই ভুল হয়েছে, এত কেয়ারলেস মানুষ নিয়ে কি কাজ করা যায়? কথাগুলো শুনে ফারা প্রতিবাদ করে বলে, তুমি সবসময় ইরেশকে এত বাজে কথা বলো কেন? তুমি যেমনটা ভাবো ও মোটেই তেমন না। তুমি হয়তো জানো না যে স্কলারশিপের জন্য তুমি এত কষ্ট করছো, সেটা আমাদের কলেজে ইরেশ এনে দিয়েছে, আর ওই স্কলারশিপ স্পন্সর করেছে ইরেশের বাবার কোম্পানি। ও চায় তুমি স্কলারশিপটা পেয়ে ইন্ডিপেন্ডেন্ট হও, তোমাকে যেন কারো কাছে মাথা নত করতে না হয়, কারণ ওর কাছে তোমার জায়গাটা সম্পূর্ণ আলাদা। আমি ওর ফিলিংসের কথা জানি, কারণ আমি অনেক আগে থেকে ওকে দেখছি। ও আমার অনেক ভালো বন্ধু, আমি ওর জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারি, কারণ ইরেশ সেও তার বন্ধুদের জন্য সবসময় নিজের জীবন দিতে প্রস্তুত। ফারার এই প্রতিটা কথা জুনির কানে বিস্ময় হয়ে বাজে। ইরেশ এর এই ত্যাগের কথা জানতে পেরে সে স্তব্ধ হয়ে যায় এবং পুরোপুরি ইরেশের প্রেমে পড়ে যায়। পরদিন ইরেশ কলেজে গিয়ে দেখে সেখানে চারিদিকে হাহাকার আর বিশাল হাঙ্গামা। সে তড়িঘড়ি করে জুবাইরের কাছে কারণ জানতে পারে তাদের কলেজের একটা ছেলের গাড়িতে ভুলবশত চাপা পড়ে পাশের মহল্লার একটা ছোট বাচ্চা ছেলে মারা গেছে, আর এই ঘটনার জের ধরে মহল্লার লোকজন কলেজে এসে দাঙ্গা শুরু করেছে। পরিস্থিতি খারাপ দেখে যে যার মতো কলেজ ছেড়ে পালাচ্ছে। জুবাইর ইরেশকেও সেখান থেকে কেটে পড়তে বলে, কিন্তু নিজের সুরক্ষার কথা না ভেবে ইরেশের মাথায় একটাই চিন্তা আসে, জুনি কোথায়? জুবাইর জুনির অবস্থান জানে না বলে ইরেশ তাকে বাইক নিয়ে স্রেফ কেটে পড়তে বলে, আর নিজে প্রাণ হাতে নিয়ে জুনিকে খুঁজতে ছোটে। ওদিকে জুনি তখন কলেজের নীরব লাইব্রেরিতে বসে এক মনে পড়াশোনা করছিল। বাইরের এই তাণ্ডব লীলার সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা ছিল না। হন্তদন্ত হয়ে ইরেশ তাকে খুঁজতে খুঁজতে লাইব্রেরিতে গিয়ে পৌঁছায়। সে বলে, বাইরে অনেক ঝামেলা চলছে, তোমাকে এখনই আমার সাথে বের হতে হবে। কিন্তু জুনি কোনো ঝামেলাই দেখতে না পেয়ে ইরেশের কথা বিশ্বাসই করতে চায় না, বরং সে ইরেশকে ধন্যবাদ জানিয়ে বলে, আমাকে স্কলারশিপটা পাইয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক থ্যাঙ্কস। ইরেশের মনে তখন খুশির জোয়ার ভাসলেও এই মুহূর্তে আনন্দ উদযাপনের কোনো সময় নেই। যেভাবেই হোক জুনিকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে, কিন্তু জুনি কিছুতেই বের হতে রাজি হচ্ছিল না। ঠিক ওই মুহূর্তে উত্তেজিত মহল্লার লোকজনের দল লাইব্রেরির দিকে ধেয়ে আসলে ইরেশ দ্রুত জুনিকে নিয়ে একটা আড়ালে লুকিয়ে পড়ে। তখন জুনি বুঝতে পারে ইরেশ সত্যি বলছিল। ইরেশ
ইরেশ অনেক কষ্ট ও সতর্কতার সাথে জুনিকে সামলে নিয়ে সেখান থেকে বের করার চেষ্টা করে। প্রতিমধ্যে হঠাৎ একজন লোক জুনির ওপর আক্রমণ করতে এলে ইরেশ তাকে পাল্টা আঘাত করে জুনিকে নিরাপদে বের করে নিয়ে আসে। ওদিকে রুহেল এতদিন পর শহরে ফিরে আসে। কলেজের এই ভয়াবহ দাঙ্গার খবর শুনে সে সোজা চলে যায় জুনির বাড়িতে, কিন্তু সেখানে জুনিকে না পেয়ে সে জুনির মা বাবাকে দুশ্চিন্তায় ফেলে দিয়ে বলে কলেজে অনেক হাঙ্গামা হয়েছে আর জুনি হয়তো এখনো কলেজে আটকে আছে। খবরটি শোনা মাত্র জুনির বাবা মা চরম আতঙ্কে পড়ে যান। চারিদিকে খোঁজ করেও জুনির কোনো সন্ধান পান না। ঠিক সেই সংকটময় মুহূর্তে ইরেশ নিজের জীবনের ঝুঁকি নিয়ে জুনিকে অক্ষত অবস্থায় তাদের বাড়ির সামনে পৌঁছে দেয়, তবে নিজে ভেতরে না ঢুকে বাইরে থেকে চলে যায়। জুনিকে সহি সালামতে ফিরে আসতে দেখে তার মা বাবা যেন হাফ ছেড়ে বাঁচেন, কিন্তু রুহেলের কুটিল মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, ওই উত্তপ্ত পরিস্থিতির মাঝে জুনিকে কে নিরাপদে পৌঁছে দিয়ে গেল। সে জুনিকে বারবার চাপ দিয়ে জিজ্ঞেস করলেও জুনি কোনো উত্তর দেয় না। অভিভাবকের সামনে রুহেলও আর বেশি জোরাজুরি করতে পারে না। বাড়িতে নিজের ঘরে ফিরে আসার পর জুনির মনে কেবল ইরেশের চিন্তা ঘুরপাক খেতে থাকে। তাকে এভাবে নিঝুম হয়ে বসে থাকতে দেখে তার ছোট বোন কাছে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? জুনি বলে, জানি না, আমার মাথা থেকে ইরেশের কথা কোনোভাবেই যাচ্ছে না। ও কেন আমার এত কেয়ার করছে, কেন আমার সব সমস্যার সমাধান ও এভাবে করে দেয়। বোনের এই বিচলিত ভাব দেখে ছোট বোন নিশ্চিত হয়ে যায় যে জুনি আসলে ইরেশের প্রেমে হাবুডুবু খাচ্ছে। ছোট বোন যখন জুনিকে সরাসরি কথাটা বলে, জুনি প্রথমে তা মুখে মানতে চায় না, কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে মায়ের বলা সেই আশঙ্কাজনক কথাগুলো জুনির মনে পড়ে যায়। ভালোবাসার পরিণতি দুঃস্বপ্ন হয়। ভয়ে কাঁপতে কাঁপতে জুনি বলে ওঠে, আমি কাউকে ভালোবাসতে পারবো না। ছোট বোন বলে, কেন পারবে না? এটা তো তোমার নিজের হাতে নেই, এটা সম্পূর্ণ মনের ব্যাপার। তাছাড়া ইরেশ খুবই ভালো ছেলে, তুমি ওকে কখনো হাতছাড়া করো না। বোনের এই কথায় জুনি গভীর ভাবনায় পড়ে যায়, আর তার মনে সুর হয় ভালোবাসার টান আর মায়ের দেওয়া প্রতিশ্রুতির এক তীব্র মনস্তাত্ত্বিক লড়াই। পরদিন কলেজে পৌঁছানো মাত্রই জুবাইর জুনির হাতে একটা গোপন চিরকুট তুলে দেয়। সেখানে লেখা ছিল, চিরকুটের ইনস্ট্রাকশন ফলো করো। জুনি মেঝের দিকে তাকিয়ে দেখে ছোট ছোট অনেকগুলো চিরকুট সারি বেঁধে সাজানো। সে চিরকুটগুলোর দিক নির্দেশনা অনুসরণ করতে করতে সোজা গিয়ে ক্লাসরুমে পৌঁছায়। সেখানে পা রাখতেই জুনি দেখতে পায় ইরেশ তার জন্য চোখ ধাঁধানো এক সুন্দর সারপ্রাইজ সাজিয়ে রেখেছে। পুরো ক্যাম্পাসের সবার সামনে দাঁড়িয়ে ইরেশ এক সময়ে জুনিকে আনুষ্ঠানিকভাবে সরাসরি বিয়ের প্রস্তাব দেয়। জুনি মনে মনে কিছুটা ভয় পাচ্ছিল, কারণ সামাজিক দিক থেকে ইরেশের সাথে তার কোনোভাবেই যায় না, আকাশ পাতাল তফাৎ। জুনি বলে, আমাদের মধ্যে তো অনেক পার্থক্য। ইরেশ বলে, আমাদের স্ট্যাটাসে ভিন্নতা থাকতে পারে, চিন্তায় ভিন্নতা থাকতে পারে, কিন্তু আমরা একে অপরকে অনেক ভালোবাসি। তুমি আমার উপর বিশ্বাস রাখো, আমি সবার সাথে লড়াই করব। ইরেশের এই অভয়বাণীতে জুনি সাহস পায় এবং সবার সামনে তার প্রস্তাবে রাজি হয়ে যায়। এভাবেই সূচনা হয় তাদের সম্পর্কের। জুনির মনের প্রতিটি স্বপ্ন যেন একে একে সত্যি হতে শুরু করে। অন্যদিকে রুহেলের বাবা একদিন জুনিদের বাড়িতে এসে রুহেলের সাথে জুনির বিয়ের আনুষ্ঠানিক প্রস্তাব দেয়। জুনির মা একবার মেয়ের মতামত নিতে চাইলেও বাবা একছত্র সিদ্ধান্ত শুনিয়ে দেন, আমার মেয়েকে আমি যা বলবো সেটাই হবে। ফলে জুনিকে বিন্দুমাত্র না জানিয়ে তার বাবা রুহেলের সাথে তার বিয়ের সবকিছু পাকা করে ফেলেন। ওদিকে ইরেশের প্রতি ভালোবাসায় বিভোর জুনি সিদ্ধান্ত নেয়, এবার সে নিজের মনের গোপন জমানো জবানবন্দি ইরেশের কাছে প্রকাশ করবে। সে নিজের হাতে এক আবেগঘন প্রেমপত্র লিখে ইরেশের সামনে হাজির হয়। চিঠিটা পেয়ে ইরেশ মুখে মুচকি হাসলেও জুনিকে করার শর্ত দেয়, আমি যেমন তোমাকে সবার সামনে নিজের মুখে প্রপোজ করেছি, তুমিও ঠিক একইভাবে করবে। এই কথাটা নিজের মুখে সবার সামনে স্বীকার করবে যে তুমি আমাকে ভালোবাসো। জুনি প্রথমে কিছুটা ইতস্তত করলেও পরক্ষণেই অত্যন্ত আনন্দিত হয়ে ক্লাসের সবার সামনে ইরেশের প্রতি তার গভীর ভালোবাসার কথা অকপটে স্বীকার করে। আর ঠিক সেই মুহূর্তে ঘটে এক অবিশ্বাস্য ও নির্মম ঘটনা। জুনির আগতি ভরা কথাগুলো শেষ হতে না হতেই ইরেশ জুনির দেওয়া সেই ভালোবাসার
চিঠিটা তার চোখের সামনে ছিঁড়ে টুকরো টুকরো করে বাতাসে উড়িয়ে দেয়। জুনি স্তব্ধ ও বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সে কিছুতেই বুঝতে পারছিল না ইরেশ আসলে কি করতে চাইছে। ইরেশ তখন এক অট্টহাসিতে ফেটে পড়ে সবার সামনে চেঁচিয়ে বলতে থাকে, খেলা শেষ। তুমি কি ভেবেছো তোমার মতো মেয়েকে আমি ভালোবাসতে যাব? তোমার কোনো স্ট্যাটাস আছে? আমার সামনে দাঁড়ানোর যোগ্যতা আছে? ইরেশের এই বিষাক্ত বাক্যে জুনির মাথার উপর যেন বাজ ভেঙে পড়ে। ইরেশ বলে, তোমার মুখ থেকে ভালোবাসার কথা বের করানোর জন্যই আমি এতদিন এই নাটক করেছি। তুমি কি ভেবেছো তুমি আমাকে প্রতিনিয়ত অপমান করবে আর আমি চুপচাপ তা সহ্য করব? আমি কি সেই ছিল নাকি? তোমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্যই আমি এসব করেছি। আমার বন্ধুদের সাথে বাজি ধরেছিলাম যে একদিন তোমাকে আমার প্রেমে পাগল করবই, আর আজকে আমি জিতে গেছি। ইরেশের এই ঘৃণ্য চক্রান্তের কথা শুনে জুনি কান্নায় ভেঙে পড়ে। নিজের ইমোশন আর ভালোবাসার উপর তীব্র ঘৃণা ও রাগ হতে থাকে তার। ইরেশের এমন নিষ্ঠুর রূপ দেখে জুবাইর আর ফারা চরম ধাক্কা খায়। পায়ের নিচে মাটি হারিয়ে ফেলা জুনিকে ইরেশ রুক্ষ গলায় তাড়িয়ে দেয়। সে বলে, এরপর আর আমার চোখের সামনে যেন তোমাকে না দেখি, তোমাকে আমি হেট করি। জুনি বলে, শুধু একটা বাজি জেতার জন্য তুমি কতটা নিচে নামতে পারো আমি কখনোই কল্পনা করিনি। তবে আমার একটা কথা সবসময় মনে রাখবে, তোমার কাছে পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য থাকবে কিন্তু কখনো সত্যিকারের ভালোবাসা থাকবে না। কিন্তু ইরেশ সে কথায় কান না দিয়ে দম্ভের সাথে জবাব দেয়, টাকার পাওয়ার সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। টাকা দিয়ে সবকিছু কেনা যায়, ইভেন ভালোবাসাও। জুনি চোখ ভাসিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে ছুটে পালিয়ে যায় আর ফারা তাকে সামলাতে পেছনে দৌড়ায়। পুরো কলেজের সামনে বেচারে জুনির মান সম্মান একদম ধুলোয় মিশে যায়। সেদিন বাড়ি ফেরার পরপরই মানসিক আঘাত ও লজ্জায় জুনির শরীর জুড়ে প্রচন্ড জ্বর চলে আসে। এক পর্যায়ে বেচারি একেবারে জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু হঠাৎ কেন মেয়ের এই অবস্থা হলো সে কথা কলেজ থেকে আসা কেউ তাদের পরিবারকে জানায় না। জুনির বাবা চিন্তিত হয়ে রুহেলকে চেপে ধরলে রুহেল মেজাজ দেখিয়ে বলে, আমি জানি না, আপনাদের মেয়ের সেন্স আসলে তার কাছ থেকেই সব জেনে নেবেন। আসলে রুহেল কলেজের ব্যাপারটা সব জানে যে জুনি আসলে সবার সামনে ইরেশকে প্রপোজ করেছিল। ওদিকে পরদিন ইরেশ কলেজে গিয়ে জুনিকে দেখতে না পেয়ে ভেতরে ভেতরে ভীষণ অস্থির হয়ে পড়ে। সে ফারাকে গিয়ে জিজ্ঞেস করে, জুনি কোথায়? ও আজ কলেজে আসেনি কেন? ফারা বলে, তুমি কেন ওর খোঁজ নিচ্ছ? ইরেশ বলে, ওকে মিস করছি, ওর চেহারাটা দেখতে ইচ্ছা করছে। সবার সামনে ইনসাল্ট হওয়ার পর কতটা লজ্জা পেয়েছে সেটাই দেখতে চাই। ফারা বলে, তোমার লজ্জা হওয়া উচিত ইরেশ, মেয়েটা তোমাকে অন্ধের মতো মন থেকে ভালোবেসেছিল। কেউ কারো ফিলিংস কিভাবে ইনসাল্ট করে না যেমনটা তুমি করেছো জাস্ট একটা বাজি জেতার জন্য? এটা খুবই সিলি হয়ে গেল না? তুমি তো চাও সে মরে যাক, ঠিক আছে, আল্লাহ যেন ওকে সত্যি সত্যি এই পৃথিবী থেকে তুলে নেয়, তাহলে আর বেচারিকে তোমার দেওয়া ওই নরক যন্ত্রণাগুলো ভোগ করতে হবে না। ফারার এই অভিশাপ ইরেশের বুকে একটু হলেও বিধে। পরদিন ফারা জুনির সাথে দেখা করতে তাদের বাড়িতে যায় এবং তাকে বুঝিয়ে বলে, তুমি কলেজে কবে যাবে জুনি? জুনি বলে, হয়তো আর কখনোই না। ফারা বলে, তুমি ওই অমানুষটার জন্য নিজের পড়াশোনা কেন নষ্ট করবে? সে তো এটাই চায় যে তুমি ঘরের কোণে লুকিয়ে বসে থাকো। তুমি কি তাকে এভাবে জিতিয়ে দিতে চাও? জুনি কোনো উত্তর না দিয়ে কেবল নির্জীবের মতো ইরেশের দেওয়া সেই আইফোন আর প্রপোজাল কার্ডটা ফারার হাতে তুলে দিয়ে বলে তা ইরেশকে ফেরত দিয়ে দিতে। ইরেশের কাছ থেকে এমন ভয়ঙ্কর ধোঁকা খেয়ে মেয়েটা ভেতর থেকে একদম চুরমার হয়ে গেছে। পাস্টের প্রতিটা স্মৃতি মনে পড়লেই তার কষ্টের তীব্রতা দ্বিগুণ হয়ে যাচ্ছে। এদিকে জুনি কলেজে না আসায় ইরেশ ও কলেজে যাওয়া বন্ধ করে দেয় আচমকা। জুবাইর জুনির পাঠানো জিনিসগুলো নিয়ে ইরেশের অভিজাত বাড়িতে গিয়ে হাজির হয়। ইরেশ বলে, জুনি কলেজে এসেছিল, তুমি সেটা আমাকে জানাওনি কেন? জুবাইর বলে, ও আসেনি, ফারার হাত দিয়ে এইসব জিনিস ফেরত পাঠিয়েছে। খবরটা শুনে ইরেশ হতাশায় ভেঙে পড়ে। জুবাইর তাকে বোঝাতে চেষ্টা করে, এভাবে কলেজে না গিয়ে নিজের জীবন ও পড়াশোনা নষ্ট করার কোনো মানেই হয় না। কিন্তু ইরেশ বন্ধুর কথায় কোনো পাত্তাই দেয় না। ওদিকে একদিন সুযোগ বুঝে রুহেল জুনির ঘরে গিয়ে তাকে একা পেয়ে জেরা করতে শুরু করে। সে ইরেশের সাথে কেন প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল তা নিয়ে যাচ্ছে তাই ভাবে ইনসাল্ট করতে থাকে, যেন জুনি তার কেনা কোনো ব্যক্তিগত সম্পর্ক
সম্পত্তি। জুনি নিঃশব্দে সব অপমান গায়ে মেখে দেয়। জুনির ভেঙে পড়ার রূপ দেখে রুহেল শেষমেশ জানায়, আমি জানি তোমার সব শেষ হয়ে আছে, তবু আমি জেনে বুঝে তোমাকে অ্যাকসেপ্ট করতে রাজি আছি। তোমার তো আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। জুনি নীরবে চুপ করে থাকে, কোনো উত্তর দেয় না। রুহেল ঘর থেকে বের হয়ে যাওয়ার পরপরই জুনির মা ঘরে প্রবেশ করেন। মা বলেন, জুনি, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। জুনি বলে, আমি রাজি মা। মেয়ের এমন হঠাৎ সম্মতিতে মা অবাক হয়ে যান, কারণ সে রুহেলের সাথে বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছিলেন। মেয়ের এই নিষ্প্রিয় চেহারা দেখে মা বলে, কি হয়েছে তোর? জুনি বলে, বাবাকে গিয়ে বলো আমি রুহেলকে বিয়ে করতে রাজি আছি। এইটুকু বলেই জুনি নিজের ঘরে গিয়ে দরজা আটকে দেয়। কিন্তু এই অন্যায্য সিদ্ধান্ত জুনির ছোট বোন কোনোভাবেই মেনে নিতে পারে না। সে খুব ভালো করেই জানে যে জুনি অন্তরের অন্তঃস্থল থেকে ইরেশকেই ভালোবাসে। সে বোনকে বোঝাতে ছুটে যায়। সে বলে, তুমি এসব কি করছো? এভাবে নিজের জীবন ধ্বংস করো না। ইরেশকে ভুলতে না পেরে তুমি কেন নিজের ইচ্ছার বিরুদ্ধে রুহেলকে বিয়ে করতে চাচ্ছ? জুনি বলে, কি করব তাহলে? ভালোবাসা জিনিসটা আমার আর সহ্য হলো না। পরদিন সকালে জুবাইর ফোন করে ইরেশকে জানায় যে জুনি কলেজে এসেছে। খবর পাওয়া মাত্রই ইরেশ হন্তদন্ত হয়ে ক্যাম্পাসে ছুটে আসে। জুনিকে সামনে পেয়ে সে টিটকারি মেরে জিজ্ঞেস করে, কি কেমন লেগেছিল? আমি তো তোমারই অপেক্ষা করছিলাম। আসলে শিকার করার পর শিকারীর চেহারায় আফসোস দেখতে কেমন লাগে খুব শখ ছিল এটা জানার। জুনির ভেতরে রাগের আগুন জ্বলে উঠলেও সে ইরেশকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইরেশ নাছোড়বান্দার মতো তার পথ আটকে দাঁড়ায়। ক্ষোভের সীমা পেরিয়ে গেলে জুনি রেগে গিয়ে ইরেশের গালে কষে একটা থাপ্পড় বসিয়ে দেয়। ক্যাম্পাসের সবাই এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায়। অপমানে ক্ষিপ্ত হয়ে ইরেশ ও রাগের মাথায় জুনির চুলের মুঠি চেপে ধরে, কিন্তু জুনি বিন্দুমাত্র ভয় না পেয়ে ইরেশের চোখে চোখ রেখে বলে, জানতে চাচ্ছিলে না আমার কেমন লেগেছিল? আমার ঠিক এমনটাই লেগেছিল। মনে হয়েছিল কেউ ভালোবাসার মুখোশ পরে এসে বিশ্বাসের গালে ঠিক এভাবেই কষে একটা চর বসিয়ে দিয়েছে। আর তুমি ভেবেছিলে তোমার অভিনয়ে আমি সত্যি সত্যি ভেসে গেছি? থুর বোকা, আমি তো শুধু দেখতে চেয়েছিলাম একজন মানুষ নিজের একটুখানি অস্তিত্ব আর অ্যাটিটিউড টিকিয়ে রাখার জন্য কত দূর নিচে নামতে পারে। ইউ নো হোয়াট, অ্যাক্টিং তুমি ভালোই করেছো, বাট স্ক্রিপ্টটা প্রথম থেকে আমার জানা ছিল। জুনির এই তীক্ষ্ণ কথায় ইরেশ এক মুহূর্তে নিঃশব্দ ও নিথর হয়ে যায়। সে জুনির চুল ছেড়ে দিলে জুনি শান্ত পায়ে সেখান থেকে হেঁটে চলে যায়। ক্যাম্পাসের স্টুডেন্টরা ইরেশের একটি মেয়ের হাতে চর খাওয়ার ঘটনা নিয়ে হাসাহাসি শুরু করলে ইরেশ রাগের মাথায় সবার সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। জুনি পেছন ফিরে না তাকিয়েই বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরেও ইরেশের মাথার ভেতর জুনির বলা প্রতিটি শব্দ বারবার আছড়ে পড়তে থাকে। চরম আক্ষেপে সে ঘরের সবকিছু ভেঙে চুরমার করে ফেলে। তার মানে কি জুনি তাকে ভালোবাসেনি? সে কি আগে থেকেই জানতো যে ইরেশ তার সাথে অ্যাক্টিং করছিল? সে প্রচন্ড রেগে যায়, কিন্তু সে বুঝতে পারছিল না এই রাগটা আসলে কার ওপর, জুনির ওপর নাকি তার নিজের ওপর। সে গভীরভাবে অনুধাবন করে তার জীবনে এক বিশাল পরিবর্তন চলে এসেছে। ভেতরে সৃষ্টি হয়েছে এক বিষাদময় শূন্যতা। জুনিকে সবার সামনে অপমান করে সে ভেবেছিল নিজেকে হিরো প্রমাণ করেছে, কিন্তু আজ সেই জুনির জন্যই তার বুকের ভেতরটা জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। ইরেশ যেন এক দেবদাসে পরিণত হয়, পাগলের মতো আচরণ করতে থাকে, এমনকি জুবাইরও তাকে সামলাতে ব্যর্থ হয়। ওদিকে জুনি নিজের বুকে পাথর চাপা দিয়ে রুহেলকে বিয়ের প্রস্তুতি নিতে বলে, কিন্তু সত্যি বলতে তারা দুজনের কেউই সুখী ছিল না। জুনির ভাবনায় বিফোর হয়ে ইরেশ দিনরাত মদ খেতে শুরু করে। ছেলের এই করুণ দশা দেখে ইরেশের বাবা দুশ্চিন্তায় পড়ে যান। তিনি কারণ জানতে চাইলে ইরেশ কোনো উত্তর না দিয়ে রেগে বলে, তোমার টাকার যখন এতই পাওয়ার, তবে আমার হারিয়ে যাওয়া জিনিসটা ফিরিয়ে এনে দাও, যার জন্য আমার মনের ভেতরটা ভেঙে চুর মার হয়ে যাচ্ছে। বাবা তার কথার গভীরতা না বুঝলেও ছেলের এমন নিঃশেষ হয়ে যাওয়া সহ্য করতে পারছিলেন না। এদিকে রুহেল তাদের বিয়ে উপলক্ষে বন্ধুদের নিয়ে এক ধামাকাদার পার্টি দেয়। পার্টিতে সে জোর করে জুনির সাথে নাচতে চায় এবং তার ঘেঁষে আসার চেষ্টা করে। জুনি বারণ করলেও রুহেল পাত্তা দেয় না, কারণ কয়েকদিন পরই তো তাদের বিয়ে। রুহেলের এসব অসভ্যতা জুনি মেনে নিতে পারছিল না। এটা দেখে রুহেল আরো ইরেশ ও জুনিকে নিয়ে কুৎসিত মন্তব্য করতে শুরু করে। জুনিয়া নিজেকে ধরে রাখতে না পেরে সবার সামনে রুহেলের গালে কষে এক চর মারে। ক্ষুব্ধ রুহেল চিৎকার করে বলে, তোমার এত সাহস? তুমি কি আমাকে ইরেশ মনে করেছো যে সব সহ্য করে নেব? এই কথা বলে রুহেল জুনির গায়ে হাত তুলতে গেলে ঠিক তখনই সেখানে ইরেশ এসে হাজির হয়। জুনি ও
রুহেলের বিয়ের খবর শুনে সে আর নিজেকে ধরে রাখতে পারেনি। ইরেশ রুহেলকে গর্জে উঠে হুমকি দেয়, তোর সাহস হয় কিভাবে জুনির গায়ে হাত তোলার? ও শুধুমাত্র আমার, ও আমাকে ভালোবাসে। এই কথা বলে ইরেশ যখন জুনির হাত ধরে টেনে নিয়ে যেতে চায়, জুনি ঝটকা মেরে তার হাত ছাড়িয়ে নেয়। ইরেশ বলে, তুমি আমাকে ভালোবাসো, এভাবে অন্য কাউকে বিয়ে করতে পারো না, তুমি কি আমাকে ঠকাবে? জুনি কোনো উত্তর দেয় না। ইরেশের সাথে রুহেলের হাতাহাতি শুরু হলে জুনি বিরক্ত ও শোকে কাঁদতে কাঁদতে সেখান থেকে বের হয়ে যায়। সে বুঝতে পারছিল না ইরেশ নিজে যা ধ্বংস করেছে তা নিয়ে কেন আবার টানা হেচড়া করছে। বাড়িতে ফিরে ইরেশ আগের চেয়েও বেশি ভেঙে পড়ে। সে বুঝতে পারে জুনিকে ফিরে পাওয়ার শেষ সম্ভাবনাটুকুও হয়তো সে নিজে হাতে নষ্ট করে ফেলেছে। অবশেষে ঝুম বৃষ্টির রাতে শেষবারের মতো জুনির কাছে হাত জোর করে ক্ষমা চাওয়ার উদ্দেশ্যে সে জুনির বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। জুনির ছোট বোন তাকে বৃষ্টিতে ভিজতে দেখে দৌড়ে গিয়ে জুনিকে ডাকে। ইরেশ হাত জোর করে কাঁদো কাঁদো গলায় জুনির কাছে অনুশোচনা প্রকাশ করে, কিন্তু জুনি শক্ত মুখে মুখ ফিরিয়ে নেয়। তখন ছোট বোন জুনিকে বোঝায়, তোমার অন্তত একবার গিয়ে কথা বলা উচিত, ও তোমার সাথে কথা না বলে যাবে বলে মনে হয় না। বাবা যদি দেখে ফেলে তবে বড় ঝামেলা হয়ে যাবে। সামনেই তোমার বিয়ে, অন্তত এটা গিয়ে ওকে জানিয়ে আসো। জুনি বলে, সেদিন যা হয়েছে তারপরে আমি কিভাবে ওকে ক্ষমা করব? ছোট বোন বলে, তাহলে একে কেন ফেরাতে চাচ্ছ? রুহেলকে তো তুমি এজন্যই বিয়ে করছো কারণ তার বাবা আমাদের পরিবারকে অনেক সাপোর্ট করছে, তাই না? কিন্তু ওর জন্য তুমি নিজের পুরো ভবিষ্যৎটা নষ্ট করে দিবে, সেটা কি উচিত? তুমি যাও ওর সাথে কথা বলো, এই সুযোগ পরে আর নাও পেতে পারো। বোনের কথায় জুনি বাইরে ইরেশের সামনে গিয়ে দাঁড়ায়। জুনি বলে, আমি কোনো রকম তামাশা চাই না, তুমি এখান থেকে চলে যাও। ইরেশ বলে, আমি এখান থেকে যাব, কিন্তু তুমি রুহেলকে বিয়ে করো না। আমি তোমাকে অন্য কারো হতে দেখতে পারবো না, আমার খুব কষ্ট হবে, কারণ তুমি শুধু আমার। জুনি বলে, অন্যদেরকে কষ্ট দেওয়া মানুষটা নিজে কবে কষ্ট ফিল করতে শিখলো? ইরেশ বলে, তোমাকে কষ্ট দেওয়ার পর থেকে আমি নিজেও ভালো নেই। আমি জানি না আমার সাথে কি হচ্ছে, এটা কি আমার অপরাধ বোধ, নাকি তোমার অভিশাপ, নাকি ভালোবাসা যার জন্য আমি শান্তিতে থাকতে পারছি না। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি হয় আমাকে তোমার ভালোবাসা থেকে মুক্ত করে দাও, নয়তো আমার হয়ে যাও। জুনি বলে, সেটা আর সম্ভব না, অনেক দেরি হয়ে গেছে, আগামীকাল আমার গায়ে হলুদ। কথাটা শুনে ইরেশের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ইরেশ বলে, তুমি এটা করো না, তুমি না আমাকে ভালোবাসো? জুনি বলে, আমি সেই পাপেরই ফল ভোগ করছি। ইরেশ বলে, তুমি একবার সাহস দেখিয়ে আমার দিকে হাত বাড়াও, আমি শক্ত করে তোমাকে ধরে রাখবো, কোনো ঝড়ঝাপটা আসতে দেব না। জুনি আর দাঁড়িয়ে না থেকে ভেতরে চলে যায়। এদিকে ছেলের এই মৃতপ্রায় অবস্থা দেখে ইরেশের বাবা মা জুবাইরকে ডেকে পাঠান। জুবাইর তাদের কাছে পুরো সত্য প্রকাশ করে ইরেশ কেন আজ এই অবস্থায় দাঁড়িয়েছে। বিধ্বস্ত ইরেশ ঘরে ফিরলে তার মা বাবা আবেগ আপ্লুত হয়ে বলেন, তুমি একদম টেনশন করো না, জুবাইর আমাদের সব বলেছে, আমরা এখনই গিয়ে জুনির বাবা মায়ের সাথে কথা বলবো। ইরেশ বলে, সম্ভব না, আজ ওর গায়ে হলুদ, আমি চাইলেও আর ওকে পাবো না। ইরেশ নিজের ঘরে চলে গেলেও তার মা বাবা ছেলেকে এভাবে শেষ হতে দিতে পারেন না। তারা তৎক্ষণাৎ জুনির বাড়িতে ছুটে যান। বাড়িতে ইরেশের মা বাবাকে দেখে জুনির মা ভেতরে এসে জুনিকে কড়া সুরে জিজ্ঞেস করেন, ইরেশের বাবা মা এসেছে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে, এসবের মানে কি? জুনি হতবাক হয়ে যায়। বাইরে ইরেশের মা বাবা জুনির বাবার হাত ধরে আকুতি জানান, আমাদের ছেলের সাথে জুনির বিয়েটা দিন প্লিজ। কিন্তু জুনির বাবা রুহেলের বাবাকে কথা দিয়েছেন, এই জন্য তাকে সাফ না করে দেন। ইরেশের মা বলে, আপনারা কি একবারও জুনির মতামত জানতে চেয়েছেন? জুনির বাবা বলে, আমার মেয়ে আমার সম্মান রাখতে জানে, তাই আমি যেটা বলবো ও সেটাই করবে। ছোট থেকে কখনো আমার মেয়েটা আমার অবাধ্য হয়নি। তখন ইরেশের মা সোজা জুনির মার কাছে গিয়ে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেন, আমার ছেলেটা আগে এমন ছিল না, আমি ওকে ছেড়ে চলে গিয়েছিলাম, এজন্য সে পৃথিবীর সব মেয়েকে ঘৃণা করত। তুমি ওকে ভুল বোঝো না, ও তোমার জুনিকে সত্যি মন থেকে ভালোবেসেছে, একবার অন্তত বিষয়টা বিবেচনা করো। এটুকু বলে তারা বিদায় নেন। ইরেশের মা বাবা চলে যাওয়ার পর জুনির মা জুনিকে বকাঝকা করে বলেন, তোমাকে আমি বারণ করেছিলাম কলেজে গিয়ে এসব ঝামেলায় না জড়াতে, তারপরও কোন সাহস সেগুলো করলে? জুনি বলে, কি করেছি আমি? তোমাদের ইচ্ছে মতোই তো বিয়ে করছি, তোমাদের মান সম্মানে কোনো আঘাত তো করিনি। মেয়ের মনের ভেতরের এই হাহাকার ও যন্ত্রণা বুঝতে পেরে মার নিজেকে সামলাতে
থাকতে পারেন না। জুনিকে বুকে জড়িয়ে ধরে ইমোশনাল হয়ে পড়েন। জুনিকে চিরতরে হারানোর যন্ত্রণায় ইরেশ পাগলের মতো ড্রিঙ্কস করতে থাকে। সে জুবাইরকে ডেকে বলে, চলো আজ একটা বাইক রেস লাগাই। জুবাইর শত চেষ্টা করেও তাকে আটকাতে পারে না। মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে ইরেশের এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়। ততক্ষণে জুনির বিয়ের পিড়িতে বসার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে। এমন সময় জুবাইর ফোন করে ফারাকে ইরেশের মারাত্মক অ্যাক্সিডেন্টের খবরটা দেয়। ফারা তা জুনিকে জানালে জুনির পৃথিবী স্তব্ধ হয়ে যায়। তার মন চাইছিল সবকিছু ফেলে এই মুহূর্তে ইরেশের কাছে ছুটে যেতে, কিন্তু মা তাকে আটকে রাখেন। জুনি বাধ্য মেয়ের মতো বিয়ের পিড়িতে গিয়ে বসে, কিন্তু তার করুণ চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে এটি মন থেকে চাইছে না। জুনির মা মেয়ের মনের এই তীব্র আকুতি বুঝতে পারেন শেষ পর্যন্ত। জুনির বাবা যখন জুনির হাত ধরে রুহেলের পাশে বসাতে যান, তখন জুনির মা এগিয়ে এসে সবাইকে চমকে দিয়ে বলেন, জুনি তুমি তোমার ভালোবাসার কাছে ফিরে যাও, সেটাই করো যেটা তোমার মন চায়। আমি তোমার ভালোবাসাকে এভাবে মরতে দিতে পারবো না। মায়ের মুখে এই কথা শুনে জুনি ও তার বাবা দুজনেই থমকে যান। জুনির বাবাও স্ত্রীর আকুতি ও মেয়ের চোখের পানি দেখে শেষ পর্যন্ত শান্ত হয়ে যান। কিন্তু রুহেল চিৎকার করে জুনিকে আটকাতে গেলে রুহেলের বাবা নিজেই রুহেলকে ধরে থামিয়ে দেন। জুনি কোণের সাজে ঘর থেকে বের হয়ে সোজা হসপিটালে ছুটে যায়। সেখানে পৌঁছে জানতে পারে ইরেশের মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। তার জ্ঞান কখন ফিরবে তার কোনো গ্যারান্টি নেই। ইরেশের বাবা মা কান্নায় ভেঙে পড়লে জুনির মা বাবা তাদেরকে সান্ত্বনা দেন। জুনি আইসিইউতে ইরেশের বিছানার পাশে গিয়ে দাঁড়ায়। তার এই অবস্থা দেখে অঝরে কাঁদতে কাঁদতে বলে, দেখো ইরেশ, তোমার জুনি তোমার কাছে চলে এসেছে। প্লিজ ওঠো, হয় তুমি আমাকে তোমার ভালোবাসা থেকে মুক্ত করে দাও, নয়তো আমার হয়ে যাও। ফিরে এসো ইরেশ। ঠিক সেই মুহূর্তে অলৌকিকভাবে ইরেশের জ্ঞান ফিরে আসে। এটা একটা মিরাকেল। সে চোখ খুলে জুনিকে কোণের সাজে সামনে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে? তোমার বিয়ের কি হলো? জুনি বলে, এখন আর আমাদের মাঝে কেউ আসতে পারবে না। ইরেশের মুখে ফুটে ওঠে প্রশান্তির হাসি। তাকে বিপদমুক্ত দেখে বাইরে অপেক্ষারত সবাই আনন্দে ফেসে যায়। ইরেশ আর জুনির এই নিঃস্বার্থ ভালোবাসা তাদের ভাঙা পরিবারকেও আবার এক সুতোয় বেঁধে ফেলে। ইরেশের মা বাবার মধ্যকার দীর্ঘদিনের দূরত্ব মুছে যায়। কিছুদিন পর ইরেশ সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরলে দুই পরিবারের সম্মতিতে মহাসমারোহে ইরেশ ও জুনির বিয়ে শুভ সম্পন্ন হয়। কাউকে যদি সত্যি মন থেকে ভালোবাসা যায় এবং তাকে পাওয়ার মতো সৎ সাহস বুকের ভেতর থাকে, তবে সেই ভালোবাসা কখনো ব্যর্থ হয় না। এই সুন্দর বার্তাটির মধ্যে দিয়ে গল্পের পরিসমাপ্তি ঘটে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওস। টেক লাভ অ্যান্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।